ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা সিইসির। সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হবে 5টি সমঝোতা ও 3টি এক্সচেঞ্জ নোট। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী। ড্যাব সম্মেলনে তারেক রহমান গণতন্ত্রের ভিত মজবুত করার আহ্বান। নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি। ছাত্রদল ইউনিয়ন প্রতিবাদ জানালেও কৌশলী ছাত্র শিবির। রাজধানী নিউ মার্কেটের দোকান থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর সেনাবাহিনী। জাতীয় স্টেডিয়ামে শুরু ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিপিএল এর সব ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুরে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আশা করেন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর থেকেই নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসেছে কমিশন। ভোট আয়োজনে সরকারের চিঠি পাওয়ার পর অংশীজনদের সাথে করেছে কয়েক দফা বৈঠক। তারই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার যান রংপুর। আঞ্চলিক নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এরপর রংপুর বিভাগীয় সদর দপ্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সীমাবদ্ধতার মাঝেও ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি, দেখবেন আপনারা। আশা করেন বর্তমানে আইনশৃঙ্খলার পরিস্থিতি যেমনই হোক, নির্বাচনের সময় উন্নতি হবে। একই সাথে নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছেন। ইভেন ওনার 5 তারিখের ভাষণেও কিন্তু এটা উনি অঙ্গীকার করেছেন। সিইসির মতে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে। কমিশনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিইসি জানান, নির্বাচনের সময় সাংবাদিকরা যেন অবাধে তথ্য সংগ্রহ করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। বিচার এবং সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে সরকার দেশকে গভীর ষড়যন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছে বলে মনে করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদের দাবি জানান তিনি। সরকারের অবশ্যই জুলাই সনদের ডেট ঘোষণার পরে নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত এবং সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে জনগণ যে দাবি সংস্কার এবং নির্বাচন দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, সংস্কার, বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবেন না। সংস্কার, বিচার, নির্বাচন 3টি বিষয় একই সাথে সরকারের ডেট বা প্রস্তাবনা জাতির সাথে উন্মোচন করা উচিত। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে থাকছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ 4 উপদেষ্টা। মঙ্গলবার 2 দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক হবে। সফরে সই হবে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা স্মারক ও 3 এক্সচেঞ্জ নোট। মোর্শেদ হাসিবের রিপোর্ট।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও। এছাড়াও হতে পারে 3টি নোট এক্সচেঞ্জ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার সফরে। দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো, কারণ এখানে দুটো জিনিস। এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান। এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী আমলাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী। ড্যাবের জাতীয় সম্মেলনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে 31 দফা বাস্তবায়ন করা হবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, শুধু ভোট নয়, নিশ্চিত করতে হবে মানুষের সব অধিকার। বলেন, দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নতুন নেতৃত্ব ঠিক করতে এই কেন্দ্রীয় কাউন্সিল। দীর্ঘ 6 বছর পর হওয়া এই কাউন্সিলে শুধু বিএনপির কেন্দ্রীয় নেতারাই নন, অংশ নেন সারা দেশ থেকে আসা ড্যাবের 3000-এরও বেশি সদস্য। ভোট গ্রহণের আগে হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব জানান, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার। বলেন, তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে গেছে। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তারেক রহমান বলেন, প্রায় 2.5 বছর আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছে বিএনপি। জনগণের সমর্থনে সরকার গঠন করলে তা বাস্তবায়ন করবে তার দল। শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় 31 দফা বা 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। সঠিক ও স্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় পার্টি ভেঙে আরেক টুকরা হলো। পদ হারানো আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয়েছে অব্যাহতি পাওয়াদের কাউন্সিলে, যেখানে জাতীয় পার্টি একাংশের নেতারা অতীতের উন্নয়নের জন্য চান নিঃশর্ত ক্ষমা। মনে করে আমরা কোনো অন্যায় করেছি,
নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। 2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালের রাতের ভোট এবং 2024-এর আমি আর ডামি ভোটে শেখ হাসিনার কাঁধে ছোঁয়ার হয়ে ক্ষমতার স্বাদ ভোগ করে জাতীয় পার্টি। কখনো মন্ত্রিত্ব, কখনো বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পথে সবচেয়ে আস্থাভাজন দলটির নামও জাতীয় পার্টি। কিন্তু এ নিয়ে কখনোই অনুশোচনা করেনি দলটি। দেশ যখন নির্বাচনের ট্রেনে উঠেছে, তখন পথ হারানো নেতারা নির্বাচনের স্বাদ নিতে ফের মরিয়া হয়ে ডাকলেন কাউন্সিল। এতে দলের সিনিয়র নেতারা অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার করার আইনি এখতিয়ার এই সরকারের নেই বলেও মনে করেন তিনি। এই নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আজকে আমি সরকারকে বলবো, আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার আপনারা করতে পারবেন না, আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন, আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবে। আরেক নেতা মুজিবুল হক চুন্নু দলের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ প্রশ্নে বলেন, যদি জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে তবে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান তারা। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। জাতীয় পার্টি জনগণের কাছে যাবে, জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো করব, এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাম শেষ। অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির নেতারা সবার সাথে বসার আহ্বান জানান। আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না। মাহবুবুর রহমান, চ্যানেল 24। নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি। প্রভোস্ট কমিটির ম্যারাথন বৈঠক শেষে একথা জানান উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন চায় না হলে রাজনীতি নিষিদ্ধ হোক। এক্ষেত্রে কৌশলী অবস্থান ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে। রাতে হয় মিছিল, প্রশাসনের কাছে চাওয়া হয় কৈফিয়ত। উপাচার্য জানান, হলে রাজনীতি নিষিদ্ধ করে 17 জুলাইয়ের নির্দেশনা এখনও বহাল আছে। পরে শনিবার দুপুর নাগাদ বৈঠকে বসেন উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ বিভিন্ন হলের প্রভোস্টরা। ম্যারাথন এই বৈঠকের পর উপাচার্য জানান, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। সিদ্ধান্তটা পরিষ্কার কালকে বলাই হয়েছে, পরিষ্কার সেটা ক্লিয়ার যে 17 জুলাইয়ের আলোকে যে সমঝোতাটা হয়েছিল সেটা আমরা এখন বাস্তবায়ন করতে চাই। এটাই ছাত্রদের জনদাবি। অবশ্য হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আর ছাত্র শিবির বলছে, সব পক্ষের সমন্বয়ে শিক্ষার্থী বান্ধব যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে সংগঠনটি। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে। পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ের এরিয়া কেন্দ্রিক করবে। আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা 9 দফা ঘোষণা করেছি, যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপীড়নমূলক, জবরদস্তিমূলক গেস্টরুম, গণরুমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না। মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। এদিকে শুক্রবার রাতে বিক্ষোভের কোনো রেশ শনিবার সারাদিন দেখা যায়নি ডাবি ক্যাম্পাসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। পূর্বশত্রুতা নয়, ছিনতাইয়ের ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন, এমন দাবি করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এখন পর্যন্ত হত্যায় সরাসরি জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে 7 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় বহু মানুষের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। এর সূত্র ধরেই ৮ জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে অভিযানে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ আর ২ জনকে র্যাব। এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। গাজীপুর পুলিশ কমিশনার ব্রিফিংয়ে জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ভিডিও করেন সাংবাদিক তুহিন। এ কারণেই খুন করা হয় তাকে। পূর্ব শত্রুতার কিছু পায়নি পুলিশ। আগের থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো ৬-৭ জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেখে বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। এ হত্যাকাণ্ড তদন্ত ও গ্রেপ্তার নিয়ে র্যাব আলাদা করে ব্রিফ করেছে। গাজীপুরে একের পর এক ঘটছে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যার সর্বশেষ বলি সাংবাদিক তুহিন। গাজীপুর কমিশনার বললেন, এর ব্যর্থতা পুলিশের। তবে ভীত সন্ত্রস্ত পুলিশকে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা চান তিনি। হিরণ খান, চ্যানেল 24, গাজীপুর। রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আটক করা হয়েছে ৯ জনকে। সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত এসব ধারালো অস্ত্র রাজধানীর নিউ মার্কেটের বিভিন্ন দোকানে দেখতে পান গোয়েন্দারা, যেগুলোর কোনো গৃহস্থলী ব্যবহার নেই। সেনাবাহিনী বলছে, গত কয়েক মাস ধরে এই অস্ত্র দিয়ে একাধিক হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানায় সেনাবাহিনী। আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো, এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে। অতঃপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে 3 থেকে 4টি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়, অথচ নাগরিক সুযোগ সুবিধার কোনো বালাই নেই সেখানে। এমন পরিস্থিতিতে এগিয়ে আসছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। নেওয়া হয় নানা উদ্যোগ। প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন, বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসা সেবার পাশাপাশি নিরাপত্তায় স্থাপন করা হয় সেনা ক্যাম্প। স্থানীয়রা বলছেন, এমন পরিস্থিতি বিরাজমান থাকলে দ্রুত পাল্টে যাবে পাহাড়ের চিত্র। মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। আজ দেখবেন তৃতীয় পর্ব। খাগড়াছড়ি পাহাড়ের চূড়ায় ছড়িয়ে আছে ছোট ছোট বেশ কয়েকটি গ্রাম, যেখানে জীবনযাপন যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে যেন ততটাই শূন্য। বেশিরভাগ গ্রামেই নেই বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা, আর চিকিৎসা সেবা বলতে মেলে না কিছুই। তাই ছোটখাটো রোগবালাই দেখা দিলেই মাইলের পর মাইল পেরিয়ে যেতে হয় শহরে। এই সংকট কাটাতে প্রতি মাসে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। আমার যারা রিমোট এরিয়ার মানুষজন, তারা যাতে একটা বেসিক মেডিকেল সার্ভিস পায়, কারণ তারা সকল কিছু থেকে বঞ্চিত। আমরা চেষ্টা করি যাতে এদের সবার কাছে, যারা রেগুলার মেডিকেল হেলথ সার্ভিস পাচ্ছে না, তাদের কাছে একটি বেসিক মেডিকেল সার্ভিস যাতে পৌঁছে দেওয়া যায়।
চিকিৎসার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আলুটিলা, রেজামণি সহ বেশ কয়েকটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে সেনা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে, যেখানে খরচ ছাড়াই লেখাপড়ার সুযোগ পাচ্ছেন শিশুরা। এছাড়া প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্যও প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল। জোন কমান্ডার, খাগড়াছড়ি রিজন ব্রিগেডিয়ার, ওনারা সবাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং টিনও দিয়েছেন এবং ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওনারা কাজটা সম্পাদন করছে। ক্লাসটা 4-5 দিনের মধ্যে করেছে আর পরবর্তী সপ্তাহে ওনারা একদম পুরো কালারটা সহ করে দিয়েছে। তার পরবর্তীতে আমি ক্লাস কার্যক্রম এখনও চলমান রাখছি। খাগড়াছড়ির দুর্গম গ্রামের মধ্যে অন্যতম কারিগর পাড়া ও রেজামণি পাড়া, যেখানে 5 শতাধিক লোকের বসবাস। নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই এখানে। তবে ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয়দের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। বসানো হয়েছে ওয়াটার প্ল্যান্ট, যার কাজ শেষ হবে এই মাসের মধ্যেই। এটি বাস্তবায়ন হলে পানির সংকট দূর হবে 2 গ্রামের প্রায় 5 শতাধিক মানুষের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। ভুক্তভোগী, সাক্ষী ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করতেই দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন। ট্রাইব্যুনাল এ পর্যবেক্ষণ দিয়েছেন। শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় 6 মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত যাওয়ার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে। এমনই একটি অডিও ছিল 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তোমরা তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এই অডিও যে শেখ হাসিনার, তা সিআইডির ফরেন্সিকে প্রমাণিত হয়েছে। এরপর এই অডিও নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। গেল 2 জুলাই এ মামলায় শেখ হাসিনা 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসেছে চ্যানেল 24-এর কাছে, যেখানে বলা হয়েছে ভুক্তভোগী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয় দেখাতেই শেখ হাসিনার এ হুমকি। যার অ্যাক্টিভিস্টরা এখনও এদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা যে কোনো মানুষ এই জিনিসটা ভয় পাবে। যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য গ্রহণে ভয় পাবে, এইটি ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করার শামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছেন। আবার যারা এই মামলার সাক্ষী, ভিকটিম, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ওনার কথোপকথনে দেখা যায়। সব মিলিয়ে ট্রাইব্যুনাল মনে করছেন যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এ রায়ের অনুলিপি দেওয়া হয়েছে আইজিপিকে। প্রসিকিউশন বলছে, হেইট স্পিচ যদি ছড়াতে থাকেন শেখ হাসিনা, তবে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে তাকে। আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না। আইনে যেটা করা যায় সেটা হলো যে এই টেরিটরির মধ্যে ওনার এই ধরনের হেট স্পিচ যেন প্রচার না করায়, সেই চেষ্টা ট্রাইব্যুনালের করেছেন। সেই আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন যে উনি আবার হেট স্পিচ ছড়াচ্ছেন, তখন আমরা আবার আদালতের নজরে আনব। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এর মধ্যে 5 জন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন। 17 আগস্ট এ মামলায় ফের সাক্ষ্য নেওয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।